আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হলো বিশদ আয় বিবরণী। তো বিশদ আয় বিবরণী এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ জানা যায়, অর্থাৎ এই প্রতিষ্ঠানের এক বছরের বা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পারফর্ম করেছে, এটি কি প্রফিট করতে পারছে নাকি লস হচ্ছে, সেই বিষয়টা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি হলো বিশদ আয় বিবরণী। তো বিশদ আয় বিবরণীর দুই ধরনের হিসাব থাকে, একটি হলো সকল প্রকার আয় আর একটি হলো সকল প্রকার ব্যয়। এই আয় থেকে ব্যয় সমন্বয় করে বা ব্যয় বাদ দিলে যে অংশটা পাওয়া যায় সেটি হলো নেট মুনাফা। যদি আয় কম হয় ব্যয় বেশি হয়, অর্থাৎ মাইনাস রেজাল্ট যদি আসে তাহলে নেট ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে বিশদ আয় বিবরণী আলোচনা করা হয় এটি মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নিয়ে। ঠিক আছে, তাইলে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নিয়ে বিশদ আয় বিবরণী দুইটি ক্যাটাগরিতে করতে হয়। আমি আবারও বলছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, এগুলো শুনলে এমসিকিউগুলো তোমার জন্য খুব ভালো হবে। দুইটি ক্যাটাগরি, একটি হলো পণ্য উৎপাদন বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটি হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই দুইটি ক্যাটাগরি প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী দুই ক্যাটাগরিতে করতে হয়। তো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী খুব সহজ। এটি হলো মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই হয়ে যায়। বাট ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী করতে হলে কি করতে হয়? প্রথমে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের মোট মুনাফা বের করতে হয়। কি বের করতে হয়? মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা বের হয়। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কর পূর্ব নেট মুনাফা বের হবে এবং এরপরে কর বাদ দিলে যেটি বের হয় সেটি হলো নেট মুনাফা। তবে বিশদ আয় বিবরণীতে যেহেতু এক মালিকানা প্রতিষ্ঠানের হিসাব আমরা করব মাধ্যমিক পর্যায়ে, এক মালিকানা হিসাবে এখানে আয়কর যেটা দেওয়া হয় বা ইনকামের উপর যে কর দেওয়া হয় সেটা মালিকের একান্তই ব্যক্তিগত খরচ হিসেবে ধরে নেই, যার কারণে আমাদের এখানে যে এই যে কর পূর্ব যে নেট মুনাফাটা বের হবে এটি কেই নেট মুনাফা বলতে হবে। এখানে কর পূর্ব নেট মুনাফা লেখার দরকার নাই, এটি কারণ করটা মালিকের ব্যক্তিগতভাবে খরচ হিসেবে দেখানো হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? বিশদ আয় বিবরণীতে দুই ক্যাটাগরির হিসাব নিয়ে হিসাব করা হয়, বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। এক হলো মুনাফা জাতীয় আয়, দুই হলো মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয় আর ব্যয় নিয়ে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয় এবং দুইটি ক্যাটাগরি প্রতিষ্ঠান বা দুই ক্যাটাগরি প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী দুইভাবে তৈরি করা হয়। একটা হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এখানে সেবা কি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। আরেকটি হলো পণ্য ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, তো এরা কি করে? এরা হলো নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে মোট মুনাফা বের হয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা বের করতে হয় এবং পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন ব্যয় বিয়োগ করে নেট মুনাফা বের করতে হবে। ঠিক আছে, তো এই ছিল বিশদ আয় বিবরণীর বেসিক ধারণা। এখন তোমাদের মনে অনেক সময় প্রশ্ন অলরেডি চলে আসতেছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন জিনিসগুলা যাবে। এটা আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ে যে আইটেমগুলো যায় সেটা নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম এর আগের অধ্যায়ে, নবম অধ্যায়ে, অর্থাৎ রেওয়া মিলে আলোচনা করেছিলাম। তারপরেও আমরা এখানে আরও আলোচনা করব বিস্তারিতভাবে। এবং অনেকেই প্রশ্ন করতে পারো যে পরিচালন ব্যয় কি কি, বা অপরিচালন আয় কোনগুলো, অপরিচালন ব্যয় কোনগুলো, বা কোনগুলোই আয় কোনগুলো ব্যয়, এগুলো কিভাবে বুঝবো? এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রশ্নে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এগুলো ঘাবড়ানোর কিছু নাই, এই জিনিসগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এইটার বেসিকও দিব। তো বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির বা পারফরমেন্স জানার জন্য করা হয়ে থাকে। ঠিক আছে, এটি
ঠিক আছে, বিশদ আয় বিবরণী বিভিন্ন আয় এবং ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে নেট মুনাফা বাড়ানো যায় এই ব্যবস্থা নিতে হয়। অর্থাৎ কিভাবে সকল আয় এবং ব্যয় সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে কিভাবে আয় বাড়ানো যাবে এবং কিভাবে ব্যয় কমানো যাবে, কমিয়ে নেট মুনাফার পরিমাণটা বাড়ানো যাবে সে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে। ঠিক আছে, তাইলে এই যে বিশদ আয় বিবরণী প্রস্তুত, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এগুলো তো বলেই দিলাম। এখন আসো আয়। আয় কি কি আছে? পরিচালন আয়। পরিচালন আয় হলো পণ্য বিক্রয়, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এখানে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় বলতে আমি নেট বিক্রয় বলেছিলাম তোমাদের কাছে তখন। তো নেট বিক্রয়টা কিভাবে করবা আমি একটু বলে দিই। নেট বিক্রয় হলো বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় হয়েছে যেটি এখনো লিপিবদ্ধ হয়নি এরকম কিছু সমন্বয়ে থাকে সেটা যোগ করতে হবে। তারপরে বিক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে, বিক্রয় বাট্টা থাকলে বাদ দিতে হবে, মুনাফাবিহীন বিক্রয় থাকলে বাদ দিতে হবে। ঠিক আছে, এটা বাদ দিলে যেটা বের হবে সেটি হলো নেট বিক্রয়। বা বিক্রয় মূল্য যদি উত্তোলন থাকে সেটাও বাদ দিতে হবে। হ্যাঁ, আবার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা আয় থাকে এটা। এখন অন্যান্য আয় যেগুলোই আছে সেগুলোই হলো অপরিচালন আয়। এখানে অন্যান্য যে আয়গুলো দেওয়া আছে এখানে এই সবগুলোই অপরিচালন আয়, মনে রাখবা তোমরা। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে দেখো, ব্যাংক জমার সুদ বা ব্যাংক আমানতের সুদ একই জিনিস, প্রাপ্ত লভ্যাংশ, তারপরে ভাড়া আয়, ঠিক আছে, যেটা উপভাড়া বলা হয়, কমিশন আয়, তারপরে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, এগুলো কি অপরিচালন আয়। ঠিক আছে, এরপর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায় আমরা দেখো, ব্যয়ের তিনটি অংশ রয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। তাইলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি যাবে? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করতে হবে, তারপরে ক্রয় পরিবহন থাকলে যোগ করতে হবে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই জিনিসগুলা কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, এটি হলো বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। তো বিক্রিত পণ্যের ব্যয় এই আইটেমগুলো যায়। এরপরে দেখো পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এই পরিচালন ব্যয় তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। পরিচালন ব্যয় কি কি আছে দেখো, বেতন ভাতা আছে, তারপরে ভ্রমণ ও যাতায়াত খরচ আছে, প্রশিক্ষণ ভাতা আছে, ঠিক আছে, তারপরে প্রশিক্ষণ ভাতা আছে, এরপরে ছাপা ও মণিহারি আছে, ডাক ও তার আছে, বিদ্যুৎ, গ্যাস ও পানি বা উপযোগ খরচ, এই জিনিসগুলো আছে, অফিস ও গোডাউন ভাড়া বা কারখানা ভাড়া এটা হতে পারে, ইজারা ভাড়া, তারপরে ব্যাংক চার্জ, বিপণন ও বিজ্ঞাপন খরচ হতে পারে, প্যাকিং খরচটা কিন্তু পরিচালন ব্যয়। এটা কিন্তু অনেকে মনে করে এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় বা এটা প্রাথমিক খরচ বা প্রত্যক্ষ খরচ, কিন্তু না, এটা পরোক্ষ খরচ, এটি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। প্যাকিং খরচ। বিক্রয় পরিবহন, দেখো ক্রয় পরিবহন কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে গেল, বাট বিক্রয় পরিবহন কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। দালান কোটার অবচয়, আসবাবপত্রের অবচয়, তারপরে অফিস সরঞ্জামের অবচয়, এই সবগুলাই কি যাবে? পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। বিক্রয় কমিশন, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। বীমা খরচ, আইন খরচ, প্রদত্ত বাট্টা, তারপরে সুনামের অবলোপন, সুনাম থাকলে এটা 5 বছরের জন্য বা 10 বছরের জন্য দেওয়া হয়, প্রতি বছরে এটার অবলোপন করতে হয়, অর্থাৎ প্রতি বছরের যে অংশটুকু পড়ে সেই অংশটুকু খরচ হিসেবে দেখাইতে হয়, যে অবচয়ের মতোই। ঠিক আছে, অবলোপনটা। পেটেন্টের অবলম্বন, তো পেটেন্ট, সুনাম, ট্রেডমার্ক এগুলো হলো অস্পর্শনীয় সম্পদ। ঠিক আছে, এগুলো সরাসরি অবচয় করা যায় না, এটাকে মূল্য হ্রাস করলে এটাকে অবলোপন বলে। ঠিক আছে, আর স্থায়ী সম্পদ যেগুলো স্পর্শনীয় সম্পদ, যেগুলোকে স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোর যদি মূল্য হ্রাস হয় সেটাকে অবচয় বলে। আর যে সম্পদ অস্পর্শনীয় সম্পদ, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না বা টাচ করা যায় না, সেই যে সম্পদগুলোর মূল্য হ্রাস হলে সেটাকে অবলোপন বলা হয়। ঠিক আছে, কুরিনের আরেকটি নাম হলো অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। ঠিক আছে, তো এটা থাকতে পারে পরিচালন ব্যয়। তারপরে আপ্যায়ন খরচ আছে, এই কয়েকটা। ঠিক আছে, পরিচালন ব্যয় এই কয়েকটা, এর বাইরেও কিছু থাকতে পারে, তো আমরা অঙ্ক প্র্যাকটিস করার সময় আমরা তোমাদেরকে সেটাও বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। অন্যান্য ব্যয় যেটা, এটাই হলো অপরিচালন ব্যয়। ঠিক আছে, আর এখানে অন্যান্য আয় যেটা, এটা হলো অপরিচালন আয়। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে কি কি রয়েছে? অপরিচালন ব্যয়, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ। ঋণের সুদ আর ঋণপত্রের সুদ ওয়ান কাইন্ড অফ একই। দুর্ঘটনাজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি, যেমন আগুনে বিনষ্ট পণ্য বা
তোমার হলো আরও বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, ঠিক আছে, চুরি হয়ে যেতে পারে বা দুর্ঘটনাজনিত ক্ষতি হতে পারে এই জিনিসগুলো। তো এই যে আয় এবং ব্যয়গুলা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে। এই আয় ব্যয়গুলা এটা একটু ভালো করে দেখে নেবা। আমি যে তোমাদেরকে ছক দেখাইলাম এটা তোমাদের পাঠ্য বইয়ের 146 নাম্বার পৃষ্ঠায় হয়েছে, আমি তোমাদের পাঠ্য বই থেকেই হুবাহুব পড়াচ্ছি, ঠিক আছে। তাইলে এই যে আয় ব্যয় এবং কোনটি পরিচালন আয় কোনটি অপরিচালন আয় বা কোনটি পরিচালন ব্যয় কোনটি অপরিচালন ব্যয় এই জিনিসগুলো একটু ভালো করে দেখে দাও। আর সেবা প্রদানকারী, দেখো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী ছকটি কিভাবে করতে হয়। দেখো এখন প্রশ্ন করতে পারো, স্যার আমি কেমনে বুঝবো যে এটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। দেখো এটা বোঝার একটি সহজ ফর্মুলা রয়েছে। যে অঙ্কের মধ্যে বা যে যে রেওয়ামিল দেওয়া থাকবে সেই রেওয়ামিলের মধ্যে যদি সেবা আয় দেওয়া থাকে তাহলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, আর যদি ক্রয় বিক্রয় দেওয়া থাকে তাহলে সেটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটা সহজ পদ্ধতি, একদম কৌশলটা কিন্তু আমি বলে দিলাম। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সেবা আয় দেওয়া থাকবে, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে ক্রয় এবং বিক্রয় এই জিনিসগুলো রেওয়ামিলে দেওয়া থাকবে। তাইলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করব। দেখো প্রতিষ্ঠানের নাম দেব প্রথমে, হ্যাঁ, তারপরে বিশদ আয় বিবরণী লিখব, তারপরে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই ধরনের কিছু কথা লিখব, যে সালটা উল্লেখ থাকবে তারিখ উল্লেখ থাকবে, সেটা দিয়ে সমাপ্ত বছরের জন্য দিতে হবে। বিবরণ টাকা টাকা টাকা, 3টা কলামে 4টা কলামের এটি ছক হবে। প্রথমে আয় সমূহ সেবা আয়, সেবা আয়ের সাথে অন্যান্য আয় যদি থাকে সেটা যোগ করতে হবে, যোগ করে মোট আয় লিখতে হবে। এখানে এই টাকা থাকবে, এখান থেকে বাদ দিতে হবে ব্যয়। তো ব্যয়গুলা কি কি, অফিস ভাড়া, বকেয়া, এখানে অফিস ভাড়ার সাথে যদি কোনো বকেয়া থাকে বা কোনো খরচের সাথে যদি সেই খরচে বকেয়া থাকে তাহলে বকেয়াটা যোগ করতে হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ করে নেট অ্যামাউন্টটা লিখতে হবে। হ্যাঁ, তাই এখানে বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ দিব। বেতন ও সম্মানী, বিদ্যুৎ, টেলিফোন বিল, বিমা খরচ, অর্থাৎ সকল প্রকার ব্যয়, ঠিক আছে, সকল প্রকার ব্যয় যোগ করে এখানে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে এই যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নেট মুনাফা বের হয়ে যাবে, ঠিক আছে। এটি হলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর বিশদ আয় বিবরণী। এরপর দেখো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী কিভাবে করি। তাইলে প্রতিষ্ঠানের নাম দিব বিশদ আয় বিবরণী, তারপরে ওই যে সালের মতো একই, উপরে হেডটা একই থাকবে, এখানে বিবরণ টাকা টাকা টাকা, এখানেও কলামটা একই হবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মতোই, তবে এখানে বিক্রয় থেকে শুরু হবে। তো বিক্রয় প্রথমে, তারপরে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, বিক্রয় ফেরত থাকলে বাদ দিব, বিক্রয় বার্তা থাকলে বাদ দিব, ঠিক আছে। বিনামূল্যে পণ্য বিতরণ, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ থাকলে এখানে বাদ দিব, বা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে এখান থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে, বা মুনাফাবিহীন বিক্রয় থাকলে এখান থেকে বাদ দিব। অনেক আইটেম রয়েছে, এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব অঙ্ক করার সময়, ঠিক আছে। দিলে নেট বিক্রয় হবে, এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য প্রথমে লিখব, এরপরে ক্রয় নেট ক্রয়টাও বিক্রয়ের মতোই, অলিখিত ক্রয় থাকলে যোগ করব, ফেরত থাকলে বাদ দিব, পণ্য বিতরণ থাকলে বাদ দিব, পণ্য উত্তোলন থাকলে বাদ দিব, ঠিক আছে। এগুলো বা মুনাফাবিহীন বিক্রয় থাকলেও এখান থেকেও বাদ দিতে হবে, মুনাফাবিহীন বিক্রয় থাকলে ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ, ঠিক আছে। তাইলে এটা বাদ দিব, দিয়ে নেট ক্রয় লিখব। এই ক্রয়ের সাথে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন একই জিনিস, তবে শুধু যদি পরিবহন থাকে, শুধু পরিবহন, সেটা কিন্তু পরিচালন ব্যয়ে যাবে। কোথায় যাবে? পরিচালন ব্যয়। ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই, শুধু পরিবহন আছে, তখন পরিচালন ব্যয়তে যাবে, ঠিক আছে। আর আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন উল্লেখ থাকলে এখানে আসবে। এরপরে আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, এই সমস্ত আইটেম থাকবে, সবগুলো যোগ করার পরে সমপনী মজুত পণ্য বাদ দিলে নেট বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। এবার নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হবে। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয় কী কী? বিক্রয়, পরিবহন, বেতন, অফিসে ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বার্তা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাকট, তার বিজ্ঞাপন, মণিহারি, প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বিমা খরচ, স্থায়ী সম্পদের অবচয় অবলোপন, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন, কমিশন প্রদান, ব্যাংক চার্জ, তারপরে সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি, ঠিক আছে। এটা কিভাবে করব? এটা কুঋণ থাকলে এর সাথে অলিখিত কুঋণ থাকলে যোগ করব, অলিখিত কুঋণ সঞ্চিতি থাকলে যোগ করব, এবং পুরাতন কুঋণ সঞ্চিতি বাদ দিব। বাদ দিয়ে এটা আমরা এখানে ক্যালকুলেশন করে দিব। তো এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট তোমাদেরকে নমুনা ছকটা বুঝাইয়ে দিচ্ছি। তো দিয়ে সবগুলো পরিচালন ব্যয় যোগ করে এই যে মোট মুনাফা যেটা হলো, আমার এখানে মোট মুনাফা যেটা হলো, এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা বের হবে। হ্যাঁ,
এখন পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। ওই যে অন্যান্য আয় কি কি, স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা, বিনিয়োগের সুদ, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত ঋণের সুদ আর বিনিয়োগের সুদ একই। প্রদত্ত ঋণ মানেই তো বিনিয়োগ, তাই না? ব্যাংক জমার সুদ, প্রাপ্ত কমিশন, বাড়ি ভাড়া আয়, লভ্যাংশ প্রাপ্তি, এই সবগুলো যোগ করবো এর সাথে, এই পরিচালন মুনাফার সাথে যোগ করে এখানে যোগফলটা নামাবো। এরপর বাদ দিব অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়ের মধ্যে আছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ বা ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, ওই যে অন্যান্য ব্যয় যেগুলো ছিল সেগুলা যোগ করে টোটাল এখান থেকে এই অ্যামাউন্ট থেকে এটা বাদ দিব। বাদ দিলে আমার নেট মুনাফা বের হবে এইটা। তো এই ছিল বিশদ আয় বিবরণীর বেসিক আলোচনা, এবং পাশাপাশি বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয়, নমুনা ছক কেমন, এবং কোনগুলো বিক্রিত পণ্যের ব্যয়, কোনগুলো পরিচালন ব্যয়, কোনগুলো অন্যান্য আয়, কোনগুলো অন্যান্য ব্যয়, সেই জিনিসগুলো কিন্তু আমি বেসিকভাবে একবারে ধরে ধরে দেখিয়ে দিলাম। আশা রাখি তোমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু শেখার থাকে বা আমাকে কোনো শেখানোর কিছু থাকে, অনেকে হয়তো কমেন্ট করে বসো যে কি পড়াশোনা করে আসছো, পড়াশোনা করে আসতে হবে। দেখো ভাই, আমি আসলে এখনও শিখতেছি, ঠিক আছে? আমি তোমাদের কাছ থেকেই শিখি, এবং যেটুকু শিখি সেইটুকু তোমাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি কোনো শেখানোর কিছু থাকে আমাকে শেখাইতে পারো, সমস্যা নাই, আমি হাসি মুখে সেটা গ্রহণ করব, ঠিক আছে? শেখা সবসময় যে সিনিয়রের কাছ থেকে শিখতে হবে এমন না, জুনিয়র এবং রাস্তার ভিক্ষুকের কাছ থেকেও তুমি শিখতে পারবা, ঠিক আছে? শেখার কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নাই বা নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, সবার কাছ থেকে শেখার বিষয় রয়েছে। এবং শুধু তাই নয়, তুমি পশু পাখির কাছ থেকেও শিখতে পারো, তুমি প্রকৃতির কাছ থেকে শিখতে পারো, বা তুমি পরিবেশের কাছ থেকেও অনেক কিছু শিখে নিতে পারো, ঠিক আছে? তো মানুষের শেখার কোনো শেষ নেই, মানুষ আজীবন শিখতে থাকে, আমিও শিখি সবসময়, ঠিক আছে? তোমরা ব্যক্তিগত কখনো অ্যাটাক করবা না, কারণ মানে তুমি যে হয়তো অনেক সময় খারাপ ভাষায় একটা কমেন্ট করে বসো, এটা আর 10 জন দেখলে তোমাকে খারাপ ভাববে, ঠিক আছে? এই জিনিসগুলো কখনো করবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভালোবাসা নিবা সবসময়, ঠিক আছে? আমি কখনো তোমাদের উপর মনোক্ষুণ্ণ হই না। তোমরা খারাপ কমেন্ট করলেও আমি খুশি হই, ভালো কমেন্ট করলেও খুশি হই, ঠিক আছে? সবাই কমেন্ট করবা, সমস্যা নেই, হ্যাঁ? এবং কোনো কিছু শেখানোর বা জানানোর বা বোঝানোর বা কোনো কিছু পরামর্শের দরকার হলে কমেন্ট করবা, আমি তোমাদেরকে রেসপন্স করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।